বজ্রবৃষ্টির সম্ভাবনা। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হতে পারে বলছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতে প্রতি বছর প্রাণহানি ৩০০। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেখতে উন্মুখ গোটা জাতি। মাগুরায় শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের অংশগ্রহণে নাগরিক জোটের আপত্তি। ৪ মাস ধরে ঊর্ধ্বমুখী রাজধানীর সবজির বাজার। ডিম মুরগিও নাগালের বাইরে। নিম্নমুখী চালের দাম। এবং যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিতে ফিলিস্তিনি পশ্চিম তীর অধিগ্রহণ বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর। দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতিতে ফাতাহ হামাস বৈঠক। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে, যা ঘনীভূত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘন্টার পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, আগামী কয়েকদিনে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টি বজ্রপাতের প্রবণতা কিছুটা বাড়তে পারে। আর চট্টগ্রাম ও সিলেট বিভাগের ২-১ জায়গায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দেশে প্রতি বছর অন্তত ৩০০ মানুষ বজ্রপাতে প্রাণ হারায়। এর ৭২%ই কৃষক। বর্ষা পূর্ববর্তী মৌসুম এবং বর্ষাকালে তীব্র সৌর বিকিরণ থেকে তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঘন ঘন বজ্রপাত হয় বলে জানান আবহাওয়াবিদরা। জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রকৃতি, উষ্ণতা বৃদ্ধি সহ নানা কারণেই বজ্রপাত বাড়ছে বলেও জানান তারা। এমন পরিস্থিতিতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি মাঠ পর্যায়ে জনসচেতনতার তাগিদ দেন আবহাওয়াবিদ ও কৃষি গবেষকরা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বব্যাপী বজ্রপাতে প্রাণহানির ঝুঁকিপূর্ণ দেশগুলোর অন্যতম বাংলাদেশ। বর্ষা পূর্ববর্তী মৌসুম এবং বর্ষাকালে তীব্র সৌর বিকিরণ থেকে তাপমাত্রা বৃদ্ধির ফলেই ঘন ঘন বজ্রপাত হয়ে থাকে। জাতিসংঘের তথ্য অনুযায়ী বাংলাদেশে প্রতি বছর বজ্রপাতে গড়ে ৩০০ মানুষ মারা যায়, যার ৭২%ই কৃষক। এদের ৭০%-এর মৃত্যু হয় মাঠে ঘাটে কাজ করার সময়। মাঠের ভিতরে আমরা পড়ে থাকি, আমাদের কোনো যাওয়ার মতন আশ্রয় জায়গা নাই, এই জন্য ঠান্ডাটা আমাদের মাথা ঘুরে এসে পড়ে। আমার ভাই কারেন্ট জাল ফালা গুঁচির মাছ খুলিচ্ছে, এমন না সে ঠাটা পড়লো ওই গুঁচির মাছ ধরেই আছে। সময়ের হিসেবে বজ্রপাতের সবচেয়ে বেশি মৃত্যু হয় এপ্রিল থেকে জুনে, অর্থাৎ বর্ষা পূর্ববর্তী মৌসুমে। আকাশ গোলা হয় তখন আপনার আসমান ডাক বললে উঁচা জায়গাতেই ধরে, ওইখানে যদি লোক থাকে উঁচা জায়গা তো আপনার ওইখানে ফালায় তখন ওই আশেপাশে পড়লই মারা যায়। বজ্রপাত কি বেশি হবে না কম হবে এটা বলা যায় না। এটা মেঘ হওয়ার পরে বেশিরভাগ তখন এই জিনিস আপনার দেখা দেয়, হুটকে দেখা দেয়, এই আছে এই নাই। আকাশ গোলা হইলেই ঠাড়া পড়ে, কিন্তু এখন বড় এখন কোনো গাছপালা নাই, কোনো বাগান নাই। বজ্রপাত রোধে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বাড়ানোর তাগিদ দিলেন এই আবহাওয়াবিদ। যদি মানুষকে বোঝানো সক্ষম হয় যে না, পশ্চিম আকাশে কালো মেঘ দেখা গেলে ৩০ থেকে ৪০ মিনিট এই সময়ের মধ্যেই কিন্তু বজ্রপাতের মতো ঘটনাটা ঘটে। সুতরাং এই ৩০ থেকে ৪০ মিনিট সময় পর্যন্ত সে যদি খোলা মাঠ যদি অ্যাভয়েড করে চলে, তাহলে কিন্তু বজ্রপাত আপনার ৭০ থেকে ৮০% এটার ঝুঁকি কমিয়ে নিয়ে আসা সম্ভব। আর মাঠে ঘাটে বড় গাছের সমারোহ ফিরিয়ে আনার পরামর্শ এই কৃষিবিদের। মাঠ পর্যায়ে রোড সাইডে অথবা বড় জমি আছে, কিছু কিছু জায়গায় আইল থাকে, সেই সব জায়গায় রাস্তার পারে এখানে যদি আমরা তাল গাছ লাগিয়ে দিই তাহলে কিন্তু অনেকভাবে কন্ট্রোল করা যাবে। আর বার্তা থাকতেই হবে, সরকার বা আবহাওয়া অধিদপ্তর বলবে যে এই সময়ে বজ্রপাত হওয়ার সম্ভাবনা আছে, সেভাবে আমরা সাবধান হব, কিন্তু গাছ লাগাতেই হবে। বজ্রপাতে নিহতের পাশাপাশি বহু মানুষের অঙ্গহানিও ঘটে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।
আইকিউ এয়ারের বাতাসের মান সূচকে 158 স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। তালিকায় দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা দুটি শহরই ভারতের। আজ সকাল 8:45 সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা আইকিউ এয়ার থেকে এ তথ্য নেওয়া হয়েছে। তথ্যে দেখা যায় দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর 335। দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের দিল্লি, বায়ুর মানের স্কোর 229। তৃতীয় স্থানে রয়েছে কলকাতা, স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের করাচি এবং 164 স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে কুয়েতের কুয়েত সিটি। ফেব্রুয়ারির নির্বাচনের ব্যাপারে সব দল এক আছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে মাগুরার নবগঙ্গা নদীর ব্রিজ সংলগ্ন জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় শফিকুল আলম বলেন, নির্বাচনের জন্য পুরো জাতি প্রস্তুত। নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এর মধ্যে কাজ করতে শুরু করেছে। বলেন, বর্ষার মৌসুম শেষ হলেই পাড়ায় মহল্লায় নির্বাচনের হাওয়া লাগবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন হবে এবং ইলেকশন বাংলাদেশের ইতিহাসে অন্যতম বেস্ট ইলেকশন হবে। পিসফুল, ফ্রি, ফেয়ার ইলেকশন, ক্রেডিবল ইলেকশন হবে। যখন ন্যাশনাল ইলেকশন হবে দেখবেন যে সবাই ভোট দিতে আসবেন। কেন আসবেন? কারণ তারা অত 15-16 হাসিনার সময় তো ভোট দিতে পারেন নাই। গণভোটটা কখন হবে সেটা পলিটিক্যাল পার্টির সাথে ন্যাশনাল কনসেনসাস কমিশন বসে এটা ঠিক করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সরকারের উপদেষ্টারা যেন প্রার্থী হতে না পারেন এ বিষয়ে পদক্ষেপ নিতে প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছে জাতীয় নাগরিক জোট। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশে জোটের নেতারা এ দাবি জানান। নেতারা অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের অংশ হয়ে শক্তি সঞ্চয়ের পর নির্বাচনে প্রার্থী হলে ভোটের মাঠে বৈষম্যের সৃষ্টি হবে। আমার উপদেষ্টাদেরকে আমার বলতে ইচ্ছা, আপনাদের শেখ হাসিনা হওয়ার শখ জাগছে, নিজেই নির্বাচনের আয়োজক, নিজেই নির্বাচনের প্রার্থী এটা হতে চান। ওরা এত বেশি জোচ্চুরি করেছে, ওরা জানে আবার যদি মন্ত্রী না হতে পারে ওদের সব গোমর ফাঁস হয়ে যাবে। আজকে সেই জন্য দেশকে বিক্রি করে হলেও ওরা আবার এমপি হতে চায়। দেশের স্বার্থ বিক্রি করে হলেও ওরা চায় ওদের আসনটি। দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছে ইন্তিফাদা বাংলাদেশ। ইসকন কর্তৃক গাজীপুরের টঙ্গীতে ইমাম অপহরণের নিন্দাও জানায় তারা। বাদ-জুমা হিন্দুত্ববাদী আগ্রাসন বন্ধে মিছিল করে সংগঠনটি। বায়তুল মোকাররম থেকে শুরু হয়ে শাপলা চত্বরে গিয়ে শেষ হয় মিছিল। এর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটে সংক্ষিপ্ত সমাবেশ তারা অভিযোগ করেন, ইসকন দেশে আবারও স্বৈরাচার ফিরিয়ে আনার পায়তারা করছে। ভূমিকা তদন্ত করতে হবে, প্রমাণিত হলে আইনি ব্যবস্থা এবং প্রয়োজনে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। পুলিশের কাছ থেকে পোস্টটা সরিয়ে নিয়ে পুলিশকে ক্ষমা চাইতে হবে। সুস্পষ্ট ভাবে বলে দিতে চাই, ওই উগ্র হিন্দুত্ববাদী ইসকনকে নিষিদ্ধ করতে হবে। সড়ক দুর্ঘটনায় দেশের 3 জেলায় 7 জনের প্রাণহানি ও অন্তত 15 জন আহত হয়েছে। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কের পাগলা বাজার এলাকায় বাস উল্টে খাদে পড়ে মা ও মেয়ে সহ 2 জন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও 10 জন। এদিকে নরসিংদীর মাধবদীতে যাত্রীবাহী বাসের চাপায় অটোরিকশা চালক সহ 3 জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 1:30টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের রায়নাদি এলাকায় এই ঘটনা ঘটে। অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গায় দাঁড়িয়ে থাকা বাসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছে 2 জন। এ ঘটনায় আহত হয় অন্তত 5 জন। গভীর রাতে এই হতাহতের ঘটনা ঘটে। এসব দুর্ঘটনার জন্য বেপরোয়া গাড়ি চালানোকে দুষছেন সাধারণ মানুষ। প্রায় 4 মাস ধরেই ঊর্ধ্বমুখী রাজধানীর সবজির বাজার। আরও অন্তত 2 সপ্তাহ এই অবস্থা থাকবে বলে জানালেন বিক্রেতারা। তবে শীতের আগাম সবজি বাজারে এলে দাম নেমে আসবে বলেও জানান তারা। এদিকে গরিবের আমিষ খ্যাত ডিম মুরগির দামও নিম্নবিত্তের নাগালের বাইরে। আর নানা অজুহাতে বরাবরের মতোই চড়া মাছের বাজার। তবে চালের দাম কিছুটা নিম্নমুখী। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। সাধারণত এই সময়ে বাজারে শীতের আগাম কিছু সবজি আসে, ফলে এই সময়টায় নিম্নমুখী থাকে বাজার। কিন্তু এবছর উল্টো চিত্র, শীতের সবজি বাজারে আসতে আরো অন্তত 2 সপ্তাহ সময় লাগবে বলে জানালেন বিক্রেতারা। 19-20 দিন বা 1 মাস লাগতে পারে, 1 মাসের ভিতরে কমপ্লিট হয়ে যাবে।
বাজারে এখন প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকার আশেপাশে। ধরন ও মান ভেদে প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে 100 থেকে 150 টাকায়। টমেটোর দামও প্রতি কেজি 120 থেকে 140 টাকা। এছাড়া করলা, কাকরোল, বরবটি, ঢেঁড়স, কচুরলতি 80 থেকে 100 টাকা এবং পটল, ঝিঙে, চিচিঙ্গা, ধুন্দুল 60 থেকে 80 টাকায় বিক্রি হচ্ছে। 100 টাকার নিচে কোনো সবজি নাই। আমরা তো নিম্নবিত্ত মানুষ, আমরা হিমশিম খাই। গত 2-3 মাস থেকে সবজির দাম প্রচণ্ড আকারে অনেক বেশি, মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে। পটল 120 টাকা কেজি, আবার করলা 120 টাকা কেজি, এইভাবে কিনছে বাজার বাজার। তবে গত সপ্তাহে হঠাৎ করে বেড়ে যাওয়া ডিমের দাম এ সপ্তাহে কিছুটা কমেছে। ব্রয়লার মুরগি খানিকটা বেড়ে 180 থেকে 190 টাকায় উঠেছে। আর গরু খাসির মাংস আগের দরেই যথাক্রমে 750 ও 1200 টাকায় স্থিতিশীল রয়েছে। সীমিত ইনকামের মধ্যে আমরা এত টাকা দিয়ে বাজার করতে পারি না। ডিমের দামটা আসলে উঠানামা করে, যে একদিন দেখা গেছে 40 টাকা, আর পরের দিন 45, আর পরের দিন হঠাৎ করে 50 টাকা হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো একটু দেখা উচিত। দেশে 150-160 টাকা বিক্রি হইতেছে, হঠাৎ করে 20 টাকা 30 টাকা কেজি প্রতি বাড়িয়ে দিতেছে। এদিকে বোতলজাত সয়াবিন তেল এখনো আগের দামেই বিক্রি হচ্ছে। তেলটা আসার আগে কেনাটা বাড়াইছে, যেমন আগে কেনা ছিল 960 টাকা, এখন 915 টাকা কিনা পড়তেছে। তেল আমাদের কাছে এখন আগের তেল আছে, আমরা আগের দামে বেচতেছি, আর কোম্পানি বলছে তেলের দাম বাড়াবে। অন্যদিকে সরবরাহ সংকট সহ নানা অজুহাতে বরাবরের মতোই আকাশচুম্বী সব রকম মাছের দাম। কোনোদিন তো শুনি না মাছের দাম কম, সবসময় একই দাম। মানুষ ভাজি খাবে, সেই চিংড়ি যদি 1000 টাকা কেজি হয়, তাহলে বড় চিংড়ি যদি 1500 টাকা কেজি হয়, তাহলে কিভাবে খাবো? বাজার করে আসলে আমাদের কোনোভাবেই সম্ভব হচ্ছে না। দ্যাটস ওয়াই আমরা আসলে মানুষগুলা, জনসাধারণ বর্তমানে খুবই সংকটাপন্ন অবস্থায় আছি, দিন যাপন করতেছি। তবে সব রকম চালের দাম কিছুটা নিম্নমুখী। কাটারে বেচতেছি আমরা 80 টাকা, আর 28 চাল আছে 60 টাকা কেজি। উষা ফিরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর ফিলিস্তিনের পশ্চিম তীর অধিগ্রহণের বিল স্থগিতের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এদিকে গাজার বর্তমান পরিস্থিতি এবং যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায় নিয়ে পশ্চিম তীরের ক্ষমতাসীন দল ফাতাহের সঙ্গে বৈঠক করেছে হামাস। অন্যদিকে যুদ্ধবিরতি 2 সপ্তাহ পরও গাজায় খাদ্য সংকট বিপর্যয়কর অবস্থায় বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। আর জাতিসংঘ বলছে গাজায় 11,500 গর্ভবতী নারী সহ 1/4 মানুষ অনাহারে ভুগছে। কাজী শাহরিনের রিপোর্ট। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার নেতৃত্বাধীন জোট সরকারকে পশ্চিম তীর দখল সংক্রান্ত বিল স্থগিতের নির্দেশ দিয়েছেন। লিকুদ পার্টির এমপি ওফির ক্যাটস এ তথ্য নিশ্চিত করেছেন। সমালোচনা ও যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারির পর এ নির্দেশ দেন নেতানিয়াহু। এদিকে মিশরের মধ্যস্থতায় নিজেদের রাজনৈতিক প্রতিপক্ষ ফাত্তাহ এর সঙ্গে বৈঠক করেছে হামাস। বৃহস্পতিবার কায়রোতে বৈঠক হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে এএফপি। প্রতিবেদন মতে গাজার বর্তমান পরিস্থিতি এবং সেখানে যুদ্ধবিরতির সম্ভাব্য দ্বিতীয় পর্যায় নিয়ে বৈঠক করেছে দুই পক্ষের নেতারা। এছাড়া সব ফিলিস্তিনি রাজনৈতিক দল ও গোষ্ঠীর সঙ্গে জাতীয় সংলাপের জন্য হামাস প্রস্তুত আছে বলে জানিয়েছে মুখপাত্র হাজেম কাশেম। তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। অন্যদিকে যুদ্ধবিরতির 2 সপ্তাহ পার হলেও গাজায় কাটছেই না খাদ্য সংকট। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে উপত্যকাটিতে খাদ্য সংকট এখনও বিপর্যয়কর অবস্থায়। 41টি সাহায্য সংস্থা অভিযোগ করে বলেছে ইসরায়েল গাজায় ত্রাণ সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে, আর যতটুকু ত্রাণ প্রবেশ করছে তা প্রয়োজনের তুলনায় নগণ্য। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি WFP জানায় গাজায় প্রতিদিন 2000 টন ত্রাণের প্রয়োজন হলেও এখন পর্যন্ত তা পৌঁছানো সম্ভব হয়নি, কারণ মাত্র 2টি প্রবেশ পথ ছাড়া বাকি সব পথই এখনও ইসরায়েলি অবরোধে রয়েছে। জাতিসংঘের তথ্য মতে গাজায় 11,500 গর্ভবতী নারী সহ 1/4 জনগণই অনাহারে ভুগছে। এছাড়া গাজায় জন্ম নেয়া 70% শিশুই সময়ের আগেই বা কম ওজন নিয়ে জন্মাচ্ছে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। 50 বছরের পুরনো ভবনে চলছে সিরাজগঞ্জের শাহজাদপুরে আদালতের কার্যক্রম। দেয়ালে ফাটল সহ ভবনের বিভিন্ন জায়গায় খসে পড়ছে ছাদের পলেস্ত্রা। নেই সীমানা প্রাচীরও। এ অবস্থায় ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে কাজ করছেন বিচারক, আইনজীবী সহ সংশ্লিষ্টরা। তবে সংস্কার কাজ চলমান বলে জানায় গণপূর্ত বিভাগ। সোহেল রানার প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি।
সিরাজগঞ্জের শাহজাদপুরের 5 দশক আগে নির্মিত ভবনে চলছে আদালতের কার্যক্রম। দেওয়ালে ফাটল সহ ছাদ থেকে খসে পড়ছে পলেস্তরা। উপায় না থাকায় জীবনের ঝুঁকি নিয়েই দায়িত্ব পালন করছেন বিচারক, আইনজীবী, পুলিশ ও আদালতের কর্মচারীরা। প্লাস্টারগুলো ছিল সেগুলো ভেঙে মাঝে মাঝে পড়ছে, এতে করে বড় ধরনের একটা বিপদ হতে পারে আমরা আশঙ্কা করছি। দৈনন্দিন কার্য পরিচালনা করার জন্য মনের মধ্যে স্যাটিসফ্যাকশন নিয়ে যে কাজটা, এটা আমাদের অতটুকু ভালো করে আমরা করতে পারছি না। আদালতের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদন করতে পারছি না, আমরা এর আশু প্রতিকার চাই। বারবার আবেদন করা হলেও নতুন ভবন নির্মাণ বা সংস্কারে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ সংশ্লিষ্টদের। লয়াররা বসতে পারে না, জনগণ তো আছেই, তাদের কোনো জায়গা হয় না, মহড়ারা দাঁড়ায় থাকে বা বাইরে থাকে। সুতরাং এই বিল্ডিং আসলে এখন আর চলে না। এখানে কোনো বসার জায়গা নাই, এখানে ছাদটা ধসে পড়ছে, যখন তখন মাথার উপর পড়তে পারে। আমরা চাই যেন এটা দ্রুত একটা বিল্ডিং করা হয়, করলে আমরা সন্ধ্যায় কাজ করতে পারবো। আমরা এটা মেরামত চাই, আগামীতে যাতে যারা এখানে থাকবে যাতে সুস্থভাবে বসবাস করতে পারে। আপাতত নতুন কোনো ভবন নির্মাণের প্রস্তাবনা নেই, তবে ঝুঁকিপূর্ণ হওয়ায় সংস্কারের কাজ চলমান বলে জানায় গণপূর্ত বিভাগ। প্রাথমিক হলো মেরামত কাজ চলমান, নতুন কোনো ওখানে কাজের কোনো আপাতত নাই আর কি, চিন্তা ভাবনা নাই আর কি। তবে প্রস্তাব একটা দেওয়া আছে, এটা অনুমোদন পাওয়া গেলে তখন হয়তো বা কাজ হাতে নেওয়া সম্ভব হবে। জীবনের ঝুঁকি এড়াতে নতুন ভবন নির্মাণ কিংবা সংস্কারে কাজ করবে কর্তৃপক্ষ, প্রত্যাশা বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীদের। আফরিন পপি, মোহনা সংবাদ। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনা নদীতে চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। তাতে জেলার রামগতি, নাছিরগঞ্জ ও রায়পুর সহ সব এলাকায় সরকারি সহায়তা না পেয়ে অভাবে দিন কাটছে জেলেদের। যদিও নিষেধাজ্ঞার আগে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে বলে জানান জেলা মৎস্য কর্মকর্তা। নাজিমুদ্দিন রিয়াদের প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় লক্ষ্মীপুরের মেঘনা নদীতে চলছে 22 দিনের নিষেধাজ্ঞা। 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুদ ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ। কিন্তু এই সময়টাতে সহায়তার চাল পাচ্ছেন না লক্ষ্মীপুরের জেলেরা। ফলে বিকল্প কর্মসংস্থানের সুযোগ না থাকায় ধার দেনা করে সংসার চালানোয় হতাশ তারা। জেলেদের অভিযোগ, নিষেধাজ্ঞার সময় তাদের জন্য চাল সহ খাদ্য সহায়তা দেওয়ার কথা থাকলেও অনেকেই তা পায়নি। সরকার অভিযান দিচ্ছে, আমরা অভিযান মানছি, এখনো আমরা যে প্রাপ্য বরাদ্দটা সেটা আমরা পাইতেছি না। প্রায় চালটা দরকার ছিল আমাকে, এখন অভিযানের মধ্যে চালটা দেওয়ান, এখনো চালটা আমরা পাই নাই। আমরা নদীর নামে গেলে আমার চালের কোনো দরকার নাই, ওইটা জড়িয়ে আমরা কিছুই পাই নাই। যদিও এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তা জানালেন, নিষেধাজ্ঞার আগেই খাদ্য সহায়তা দেয়া হয়েছে। খুব শীঘ্রই সদর উপজেলার জেলে সহ শতভাগ জেলেকে চাল বিতরণ সম্পন্ন করা হবে। 44,167 জেলে পরিবারের জন্য আমরা 25 কেজি করে বিজিএফ চাল সহায়তা পেয়েছি। পুরো জেলার জন্য আমরা 1,104 মেট্রিক টন। 8ধারি জেলে আছে আমাদের পুরো জেলায়, এটা 44,000। তো সেক্ষেত্রে আমরা আরো বিজিএফ পেয়েছি বেশি। তো সেখানে কোনো জাল মানে প্রকৃত জেলে বাদ যাওয়ার কোনো সম্ভাবনা। ইলিশ ধরার নিষেধাজ্ঞার ওপর এই সময় শুধু চাল নয়, নগদ অর্থ ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ চান জেলেরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। আবারও আন্তর্জাতিক সংবাদ। ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুল জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত 12 জনের মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে হায়দ্রাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি চলন্ত যাত্রীবাহী বাসের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। এরপর বাসটিতে আগুন ধরে যায়। কর্তৃপক্ষ বলছে বাসটিতে 40 জন যাত্রী ছিলেন। আগুন ধরার সঙ্গে সঙ্গে বাসের জানালা থেকে লাফিয়ে পড়ে 20 জন। আরও অনেকে নিখোঁজ থাকায় প্রাণহানির সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়, তার সন্ধানে তল্লাশি চলছে বলেও জানানো হয়। ক্রিকেট। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পরেও আইসিসি র্যাঙ্কিংয়ে পিছিয়ে বাংলাদেশ। তবে হোয়াইট ওয়াশ করতে পারলে চিত্রটা কিছুটা ভিন্ন হতো। যদিও এখনও পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা শেষ হয়ে যায়নি মিরাজ বাহিনীর। তবে পরবর্তী যে কোনো ওয়ানডে সিরিজ জয়ের কোনো বিকল্প নেই তাদের। মুদাসির আলীর রিপোর্ট।
আইসিসির ওয়ানডে র্যাঙ্কিংয়ে শীর্ষ ৮ দল সরাসরি পা রাখবে বিশ্বকাপে। তবে দক্ষিণ আফ্রিকা অন্যতম আয়োজক দেশ হওয়ায় শীর্ষ ৯ দল বাছাই পর্ব ছাড়াই খেলবে বিশ্বকাপের মঞ্চে। বাংলাদেশের জন্য সরাসরি খেলার আশা এখনো শেষ হয়ে যায়নি। এক্ষেত্রে ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত ৯ দলের মধ্যে থাকতে হবে মিরাজ বাহিনীকে। আইসিসির বর্তমান র্যাঙ্কিংয়ে বাংলাদেশের স্থান ১০ম। শেষ হওয়া হোম সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ২-১ ব্যবধানে পরাজিত করলেও র্যাঙ্কিংয়ে উন্নতি হয়নি। ক্যারিবীয়দের অবস্থান এখনো ৯ নম্বরে। ক্যারিবীয়দের হোয়াইট পাস করতে পারলে অবশ্য ৯ নম্বরে উঠে আসতে পারত বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতে বসবে টি-20 বিশ্বকাপের আসর। এর মধ্যে চলতি বছরের অক্টোবরের শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-20 সিরিজ এবং নভেম্বর-ডিসেম্বরে আইরিশদের বিপক্ষে টেস্ট ও টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ। ফলে ২০২৬ সাল বাংলাদেশের জন্য শেষ সুযোগ। এক্ষেত্রে ম্যাচের পাশাপাশি সিরিজ জিততে হবে মিরাজদের। তা না হলে বাছাই পর্ব থেকে টিকিট কাটতে হবে ২০২৭ বিশ্বকাপের। তাই আগামী বছর টি-20-র পাশাপাশি ওয়ানডে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার চ্যালেঞ্জও মোকাবিলা করতে হবে বাংলাদেশকে। মুদাসসির আলী, মোহনা সংবাদ। ঢাকায় ওয়ানডে সিরিজের পর এবার চট্টগ্রামে মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ ম্যাচে টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। তার আগে দলে পরিবর্তন আনলো ক্যারিবীয়রা। ১৫ থেকে সদস্য সংখ্যা কমিয়ে ১৪ জনকে রাখা হয়েছে স্কোয়াডে। ইনজুরির কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন ২ পেসার শামার জোসেফ ও জেডিয়া ব্লেডস। নতুন করে ডাক বাঁহাতি পেসার পেয়েছেন খারি পেয়েরে। এদিকে এর আগে ১৫ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ, যেখানে ইনজুরি কাটিয়ে ফিরছেন কাপ্তান লিটন দাস। আগামী ২৭, ২৯ ও ৩১ অক্টোবর হবে টি-20 সিরিজের ম্যাচ। এবার একটি ভিন্ন ধর্মী খবর। যুক্তরাষ্ট্রের কেপ কড উপকূলের গভীর সমুদ্রে সম্প্রতি বিশাল গুপ্ত স্বচ্ছ জলস্তর আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, যা নিউ জার্সি থেকে মেইন পর্যন্ত বিস্তৃত হতে পারে। এই জলাধার থেকে পরীক্ষামূলকভাবে প্রায় ৫০,০০০ লিটার পানি সংগ্রহ করেছেন গবেষকরা। পরীক্ষায় দেখা যায় এটি একেবারেই স্বচ্ছ এবং পানযোগ্য। বিজ্ঞানীরা বলেন, ক্রমবর্ধমান পানি সংকট মোকাবেলায় এই আবিষ্কার নতুন আশার আলো দেখাবে। আরো জানাচ্ছেন রাজীব আহমেদ। ড্রিলিং প্ল্যাটফর্ম ব্যবহার করে যুক্তরাষ্ট্রের কেপ কড উপকূলের গভীর সমুদ্র থেকে পানি সংগ্রহ করছেন একদল গবেষক। বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা যায় আবিষ্কৃত এই জলস্তর সমুদ্রের তলদেশের রহস্যময় ভূগর্ভস্থ জলাধারের অংশ, যা দীর্ঘকাল সঞ্চিত ছিল। জলস্তরের প্রকৃত উৎস, বয়স ও দীর্ঘমেয়াদে ব্যবহারের উপযোগিতা যাচাই করার কাজ চলছে বলে জানালেন গবেষক দলের এক সদস্য। আমরা এমন স্থানে পানি পেয়েছি যেখানে পৃথিবীর কোনো অঞ্চলে কেউ হয়তো পানি সন্ধান করার কথা ভাববেই না। এখন আমরা বিশ্লেষণ করছি এই পানি কি প্রাচীন বরফ গলিত জল থেকে এসেছে, নাকি এর ধারা স্থলভাগের ভূগর্ভস্থ জলের সঙ্গে যুক্ত রয়েছে। এটি কেবল যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বব্যাপী বাড়তে থাকা পানির সংকট মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও জানান গবেষক দল। আমরা মানব সমাজের জন্য যত বেশি সম্ভব নিরাপদ পানির উৎস আবিষ্কার করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। পরবর্তীতে আরও গবেষণার মাধ্যমে এই জলস্তরের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা সম্ভব হবে উল্লেখ করে বিজ্ঞানীরা জানান, বিশুদ্ধ পানির নতুন আধার হতে পারে এই আবিষ্কৃত জলস্তর। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ। আবার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। উপকূলে বজ্রবৃষ্টির সম্ভাবনা, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হতে পারে বলছে আবহাওয়া দপ্তর। বজ্রপাতে প্রতি বছর প্রাণহানি ৩০০। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন দেখতে উন্মুখ গোটা জাতি, মাগুরায় শফিকুল আলম। উপদেষ্টা পরিষদের অংশগ্রহণে নাগরিক জোটের আপত্তি। ৪ মাস ধরেই ঊর্ধ্বমুখী রাজধানীর সবজির বাজার, ডিম মুরগিও নাগালের বাইরে, নিম্নমুখী চালের দাম। এবং যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারিতে ফিলিস্তিনি পশ্চিম তীর অধিগ্রহণ বিল স্থগিতের নির্দেশ নেতানিয়াহুর। দ্বিতীয় পর্যায়ের যুদ্ধবিরতিতে ফাতাহ হামাস বৈঠক।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়, এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুকে, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।